1948 সালে 14 মে ফিলিস্তিনে ব্রিটিশ শাসন শেষ হওয়ার আগের দিন সন্ধ্যায় বেন গুরিয়ান আনুষ্ঠানিকভাবে তেল আবিবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সঙ্গে সঙ্গে একে স্বীকৃতি দেন। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের উপর অশনি এক বিপর্যয় নেমে আসে। মেসোপটেমিয়া বা ইরাক ব্রিটেনের ম্যান্ডেট শাসিত হবে। 1922 সালে লিগ অব নেশনের মাধ্যমে এই ম্যান্ডেট অনুমোদন করা হয়। এদিকে 1923 সালে তুরস্ক আনুষ্ঠানিকভাবে ওসমানী খেলাফত বা সালতানাত অবলুপ্ত হয়ে যায় কামাল আতাতুর্কের হাত দিয়ে। ফিলিস্তিনকে ব্রিটিশ ম্যান্ডেটে নেওয়ার পেছনে ছিল এক সুদূর প্রসারী লক্ষ্য। 1970 সালের 2 নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার বেলফোর জনবাদী নেতা ব্যারন রথচাইল্ডকে 67 শব্দের এক পত্রে জানান, ব্রিটিশ সরকার ফিলিস্তিনের ইহুদিদের জাতীয় আবাসভূমি গড়ে তোলার জন্য যা যা করা প্রয়োজন তার সবই করবে। এটা বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত, যাকে ফিলিস্তিন ভূখণ্ড ইসরায়েল রাষ্ট্র গঠনের অন্যতম বড় নিয়ামক হিসেবে দেখা হয়। সানরোমে সম্মেলনে বেলফোর ঘোষণা কার্যকরের জন্য দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ সরকারকে। সেটাকে অন্য মিত্র শক্তিগুলো সমর্থন দিল। এরপর থেকে ফিলিস্তিন ভূখণ্ড ইউরোপ থেকে ইহুদিরা দলে দলে পাড়ি জমাতে থাকে। তারা সেখানে জমি জমা কিনতে থাকে। প্রথম দিকে ফিলিস্তিনিরা এটাই গুরুত্ব দেয়নি। তাছাড়া তখনও সেখানে মুসলমানদের পাশাপাশি ইহুদি ও খ্রিস্টানদের বসবাস ছিল। এই তিন ধর্মের মানুষ হাজার বছরের বেশি সময় ধরে ভূমিতে বসবাস করে আসছিল। এই ইহুদিরা ছিল বেশিরভাগই প্রাচ্যের ইহুদি, যারা মিজরাহি হিসেবে পরিচিত, আর ইউরোপ থেকে আসতে থাকে আশকেনাজি ইহুদিরা, যারা আবার ইহুদিদের মধ্যে নিজেদের সবচেয়ে উচ্চবর্ণের বলে দাবি করে থাকে। 1882 ও 1904 সালে রাশিয়া ও ইউরোপ থেকে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদের অভিযান ঘটে ওসমানী ফিলিস্তিনে। অভিবাসী ইহুদিরা স্থানীয় আরবদের জমি জমা কিনতে থাকে। আরবরা বেশি ভাগই ছিল মুসলমান। ইউরোপে ইহুদিদের স্রোতে বাড়তে থাকা এক পর্যায়ে স্থানীয় ফিলিস্তিনি আরবদের সঙ্গে তাদের বৈরিতা সংঘাত দেখা দেয়। 1933 সালে ফিলিস্তিনিরা বড় আকারে প্রতিবাদ বিক্ষোভ শুরু করলে ব্রিটিশ সরকার কঠোরভাবে তা দমন করে। পাশাপাশি ফিলিস্তিনি স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র গঠনের নানামুখী পরিকল্পনা ও কর্মকাণ্ড চলতেই থাকে। তারই অংশ হিসেবে 1937 সালে ব্রিটিশ সরকার নিযুক্ত পিল কমিশন ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে 75% আরব ও বাকিটা ইহুদি রাষ্ট্র গঠনের সুপারিশ করে। তবে তিন ধর্মের পবিত্র স্থান জেরুজালেমকে জাফাসয় ব্রিটিশ ম্যান্ডেট ও আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাখার কথাও বলা হয়। আরব ইহুদি দুই পক্ষই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। কিন্তু 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 6 বছরব্যাপী এই যুদ্ধ চলাকালে জার্মান নেতা হিটলারের নেতৃত্বে ইউরোপে ইহুদি নিধনযোগ্য হলোকাস্ট সারা দুনিয়ায় বিভীষিকা তৈরি করে। কম বেশি 60 লাখ ইহুদি নাৎসি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয়। প্রাণ বাঁচাতে সে সময় অনেক ইহুদি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে থাকে। অনেকে আসে ফিলিস্তিনে, যদিও ব্রিটিশ সরকার ইহুদি অভিবাসন সীমিত করে দিয়েছিল। যুদ্ধ চলাকালে 1942 সালে যুক্তরাষ্ট্রে বল্টিমোর জায়নবাদী সম্মেলনে ফিলিস্তিনি ইহুদি রাষ্ট্র গঠনের ঘোষণা গৃহীত হয়। 1945 সালে জার্মানি জাপান অক্ষশক্তি পরাজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। ইউরোপ ইহুদি নিধনের বিভীষিকা তরজা স্মৃতি সারা বিশ্বের সমবেদনা কেড়ে নেয়। ফলে ইহুদিদের রাষ্ট্র স্থাপনের কাজ অনেকটা সহজ হয়ে 1947 সালে 29 নভেম্বর ব্রিটিশ ম্যান্ডেটেড শাসিত ফিলিস্তিন ভূখণ্ডের 56% ইহুদি ও 40% ফিলিস্তিনি আরবদের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। 33 ও 13 ভোটে চীনসহ 10 দেশ ভোটদানে বিরত ও থাইল্যান্ড অধিবেশনে অনুপস্থিত ছিল। এতে জেরুজালেমকে আন্তর্জাতিক নগরের মর্যাদা দেওয়া হয়। ইহুদিরা এটা মেনে নিলেও আরবরা এতে আপত্তি জানায়। আরব লীগ নেতৃত্ব প্রশ্ন তোলেন, হলোকস্টের অপরাধের শাস্তি কেন আরবদের পেতে হবে? এদিকে জায়নাবাদীদের ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার শখ করে ফেলে। প্ল্যান দালাতে বা প্ল্যান ডি নামে এই পরিকল্পনার নেতৃত্ব ছিলেন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বিন গুরিয়ান। প্ল্যান ডি ছিল হত্যা, ধর্ষণ, লুটতরাজ, সন্ত্রাসের মাধ্যমে ফিলিস্তিনিদের আরবদের নিজ ভূমি থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার মহাপরিকল্পনা। 1948 সালে 10 মার্চ এই পরিকল্পনা চূড়ান্ত হলে হাগানা, ইস্টার্ন গ্যাংসহ ইসরায়েলি সন্ত্রাসবাদী সংগঠনগুলো তা বাস্তবায়নে পুরোদমে নেমে যায়। স্থানীয় আরবরা ইহুদিদের হামলা হত্যার শিকার হতে থাকে। ফলে নিজ ঘরবাড়ি ছেড়ে নিঃস্ব অবস্থায় লাখ লাখ ফিলিস্তিনি প্রাণ রক্ষায় ছুটে পালাতে থাকে। মূলত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত অন্তত 7 লাখ ফিলিস্তিনি আশেপাশে আরব দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। কিছু কিছু স্থানীয় ইহুদিরা আক্রান্ত হয় ও মারা পড়ে। 1948 সালে 14 মে ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেট বা শাসন শেষ হলে বেন গুরিয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সঙ্গে সঙ্গে একে স্বীকৃতি দেন। আনুষ্ঠানিকভাবে আল নাকবা বা মহা বিপর্যয় নেমে আসে ফিলিস্তিনিদের উপর। আরব দেশগুলোর ব্যর্থতা। ফিলিস্তিনিদের এই মহা বিপর্যয় সৃষ্টির জন্য আরব দেশগুলোর দুর্বলতা ও ব্যর্থতা কোনো অংশে কম দায়ী নয়। অথচ আরব ও মুসলমান
মুসলিম বিশ্বে পরিচালিত ফিলিস্তিনের ইতিহাস আরব দেশগুলোর অবস্থান নির্মমভাবে তুলে ধরা হয়নি। 1948 সালের 15 মে আরব লীগের সদস্য মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান ও ইরাকের সেনাবাহিনী ফিলিস্তিন ভূখণ্ডে প্রবেশ করে এবং সদ্য ঘোষিত ইসরায়েল রাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। প্রথম দিকে আরবরা কিছুটা সুবিধা করতে পারলেও দ্রুত তারা পিছু হটতে থাকে। সামরিক শক্তির দিক থেকে আরব দেশগুলো ছিল দুর্বল, যদিও সংখ্যায় প্রথম দিকে তারা ছিল বেশি। তবে স্বাধীন রাষ্ট্র গড়া রক্ষার প্রত্যয়ে প্রবলে উদ্দীপ্ত ইহুদি যোদ্ধাদের সামনে তারা ছিল দিগ্ভ্রান্ত ও লক্ষ্যহীন। তদুপরি নিজেদের মধ্যে কোনো সমন্বয় ছিল না। ফলে 1949 সালে ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে আরব দেশগুলো যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে। 1947 সালের 29 নভেম্বর ব্রিটিশ ম্যান্ডেটেড শাসিত ফিলিস্তিন ভূখণ্ডের 56% ইহুদি ও 43% ফিলিস্তিনি আরবদের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। জর্ডানের বাদশাহ প্রথম আবদুল্লাহ আগ্রহী ছিলেন ফিলিস্তিনের ভূমিকে সংযুক্ত করে নিয়ে বৃহত্তর হাশিমি সিরীয় গঠনের। সিরিয়াবাসী ইসরায়েলের চেয়ে জর্ডান নিয়ে বেশি ভীত থাকায় তাদের সেনারা ফিলিস্তিনে হাজির হয়েছিল মূলত পশ্চিম তীর জর্ডান দখলে যাওয়া এক থেকে রুখতে। মিশ্র হাশিমি জর্ডানের পরিকল্পনা ঠেকাতে চেয়েছিল। ফলে 1948 সালে ফিলিস্তিন হয়ে ওঠে এসব আরব দেশের উচ্চাভিলাষ ও ভীতির এক যুদ্ধক্ষেত্র, যেখানে ফিলিস্তিনদের সুরক্ষা ও ভবিষ্যতের চিন্তা আসলে পেছনে পড়ে যায়। 1947 সালে জায়নাবাদী নেতা গোল্ড মেয়ার ইসরায়েলের চতুর্থ প্রধানমন্ত্রী ও এখন পর্যন্ত একমাত্র নারী প্রধানমন্ত্রী গোপনে ট্রান্সজর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এতে বাদশাহ পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীর পাওয়ার বিনিময়ে ফিলিস্তিনি ইহুদি রাষ্ট্র স্থাপনের বিরোধিতা করা থেকে বিরত থাকতে সম্মত হন। প্রথম আরব ইসরায়েল যুদ্ধে জর্ডান তাই পশ্চিম তীর দখলে নিতে সক্ষম হয়। ওদিকে মিশর দখল করে নেয় গাজা উপত্যকা। তবে 2 দশকের মধ্যে 1967 সালের যুদ্ধে গাজা ও পশ্চিম তীর যথাক্রমে মিশর জর্ডানের হাতছাড়া হয়ে যায়। ইসরায়েলের এগিয়ে যাওয়া 75 বছরে এই 4টি আরব ইসরায়েল যুদ্ধের প্রতিটিতে আরবরা পরাজিত হয়েছে আর ফিলিস্তিনিরা নিজ ভূমি ক্রমে খণ্ডাসা হয়েছে। তবে রাষ্ট্র হিসেবে ইসরায়েল 7.5 দশক ধরে বিকশিত হয়ে চলেছে। দেশটি বিশ্বের অন্যতম প্রধান সামরিক শক্তি, যার আছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার, আছে বিশ্বের দুর্ধর্ষতম গুপ্তচর সংস্থা মোসাদ। উচ্চ প্রযুক্তি ও বৈজ্ঞানিক উদ্ভাবনে নেতৃস্থানীয় দেশটির প্রতি 10,135 জন বিজ্ঞানী ও প্রকৌশলী এটি পরিণত হয়েছে স্টার্ট আপ নেশনে। নিপুণভাবে পানি ছিটানোর প্রযুক্তি উদ্ভাবন করেছে সেই 50 দশকে। ঊষর মরুর বুকে ব্যাপক সবুজায়ন ঘটিয়েছে। আদিবাসীদের গড় ও বিশ্বের অন্যতম সর্বোচ্চ। ইসরায়েলের অর্জন আধুনিক বিশ্বের এক বিরাট বিস্ময় বললেও অতিরিক্ত হয় না, যার পিছনে পশ্চিমা বিশ্বের অকুণ্ঠ সমর্থন ভূমিকা রেখেছে। একই সঙ্গে এই সমর্থনের জোরে বিশেষত যুগের পর যুগ যুক্তরাষ্ট্রের একচোখা মদদে ফিলিস্তিনিদের ভূমি, পানি, গাছপালা, ঘরবাড়ি সবই ইসরায়েলের নিয়ন্ত্রণে। ফিলিস্তিনদের একাংশ জর্দান সীমান্ত ঘেঁষা পশ্চিম তীরে ইসরায়েল নিয়ন্ত্রিত, আর একাংশ মিশর সিনাই সীমান্ত ঘেঁষা গাজায় ইসরায়েল আরোপিত অবরোধের মধ্যে জীবনযাপন করছে। ফিলিস্তিনিরা নিয়মিত ইসরায়েলি হামলা, নির্যাতন, হত্যা, দখলদারির শিকার হচ্ছে। ফিলিস্তিনের রাজনৈতিক নেতৃত্ব একাধারে দ্বিধা বিভক্ত, দিশাহীন ও দুর্নীতিপরায়ণ হয়ে পড়েছে। আরব দেশগুলোর কাছ থেকে অর্থবহ কার্যকর সহযোগিতা অতীতেও মেলেনি, আজও মিলছে না। ফিলিস্তিনিরা টিকে আছে নিজস্ব প্রতিরোধ সংগ্রাম আর কিছু সীমিত বৈশ্বিক সহায়তায়। শেষ হচ্ছে না তাদের নাকবার। তথ্যসূত্র 1, ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন, দ্য কমপ্লিট স্টোরি। ইয়ান ক্যারল, 2018, কিন্ডল ইবুক, সংস্করণ 2, দৈনিক হারেসতের বিভিন্ন সংখ্যা।